আইনশৃঙ্খলা রক্ষা একটি স্থিতিশীল আপনি শব্দটি ব্যবহার করেছেন। আমরা যখন কথা বলছি, আমরা দেখেছি গতকালকে সিলেটে একজন, গাজীপুরে দুজন আক্রান্ত শিকার হয়েছেন এবং দুজন নিহত হয়েছেন। ব্যবসায়ীরা বলছেন তারা এখন ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, এটি ব্যবসায়ীদের কথা। দেশে কোনো ক্রাইম হবে না, সেক্ষেত্রে আপনি এটা আপত্তি করতে পারেন। আপনি কি বলবেন যে একজন এনসিপির একজন সদস্য, সাবেক একজন সংসদ সদস্যের কাছ থেকে চাঁদা দাবি করছে তার বাসায়, যে এটি কি সোশ্যাল ক্রাইম? লক্ষ লক্ষ লোক যুক্ত হয়েছে। What is your expectation? So same narrative BNP দেয়, same narrative BNP দেয়, same narrative আগে আওয়ামী লীগ দিত। তো তার মানে হচ্ছে কি আমরা বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যে দলটি বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে খুব বেশি পার্থক্য হবে না, যেহেতু আপনি একই ন্যারেটিভে বিশ্বাসী। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যাটা হলো এখানে রাজনীতি যারা করে তাদের কোনো প্রপার মনিটাইজেশনের ওয়ে নাই। জাকারিয়া ভাই এখন হঠাৎ করে ওনারা রিয়ালাইজ করছে যে চাঁদাবাজ ওনাদের পার্টিতেও আছে, এখন উনি প্রকাশ্যে বলতেছে যে এটা থাকাই স্বাভাবিক। ইউনূস সরকারের সবচেয়ে বড় মুশকিল যেটা ওনারা তৈরি করছেন সেটা হচ্ছে কয়েকটা খুবই অযোগ্য উপদেষ্টা আছে ওনাদের। আপনি বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষা একটি স্থিতিশীল আপনি শব্দটি ব্যবহার করেছেন। আমরা যখন কথা বলছি, আমরা দেখেছি গতকালকে সিলেটে একজন, গাজীপুরে দুজন আক্রান্ত শিকার হয়েছেন এবং দুজন নিহত হয়েছেন। একজনের পা থেতলে দেওয়া হয়েছে, তাও শত শত বা অনেক মানুষের সামনে, দিবালুকে না হলেও একেবারে জনসমাগম এলাকায় অনেক মানুষের সামনে তাদেরকে করা হয়েছে, আহত করা হয়েছে। এর আগে আমরা দেখেছি ইট দিয়ে থেতলে মানুষ করা হয়েছে বিভিন্ন কারণে। প্রতিদিন মব সৃষ্টি করা হচ্ছে এবং সেই মব সৃষ্টিতে বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপির সমন্বয়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা, সম্পৃক্ততার অভিযোগ আছে। ব্যবসায়ীরা বলছেন তারা এখন ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়, এটি ব্যবসায়ীদের কথা। এবং বিভিন্ন সময় ব্যবসায়ীরা তারা অভিযোগ করেছেন যে বর্তমান বাস্তবতা যদি এই অবস্থাতে যদি চলতে থাকে তাহলে তাদের অনেকগুলি কলকারখানা বন্ধ করা হতে পারে বিকজ অফ চাঁদাবাজি কিংবা এ ধরনের আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে। তো আপনি স্থিতিশীল কোথায় দেখেছেন আমাকে একটু বলবেন? শিওর। এখন আপনার অনুমান যদি হয় যে না, মানে একটা দেশে কোনো ক্রাইম হবে না, সেক্ষেত্রে আপনি এটা আপত্তি করতে পারেন। কিন্তু আপনার যদি এইটা হয় যে অনুমান যে না, একটা দেশে সোশ্যাল ক্রাইম হবে, সেটা ইউকে হোক, ইউএসএ তে হোক, সুতরাং ক্রাইম তো আর কোনো দেশ তো আর ক্রাইম ছাড়া নেই। এখন আপনি প্রশ্ন করতে পারেন মাত্রা ভেদে। হ্যাঁ, আমাদের গত দুই তিন দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে, বাট আমি মনে করি এগুলো লার্জার সোশ্যাল ক্রাইমের অংশ। ইটস নট এ সিস্টেম্যাটিক ডিটারিয়েশন অফ ল অ্যান্ড অর্ডার। আপনি সোশ্যাল ক্রাইম, আপনি কি বলবেন যে একজন এনসিপির একজন সদস্য, সাবেক একজন সংসদ সদস্যের কাছ থেকে চাঁদা দাবি করছে তার বাসায়, যে এটি কি সোশ্যাল ক্রাইম? Again, I would pose you the same question. NCP তে এখন ধরেন লক্ষ লক্ষ লোক যুক্ত হয়েছে। What is your expectation? So same narrative BNP দেয়, same narrative BNP দেয়, same narrative আগে আওয়ামী লীগ দিত। এবং ওই ন্যারেটিভ গুলো যে আপনি সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে পারবেন তা না। প্রশ্নটা হচ্ছে মাত্রার। তো তার মানে হচ্ছে কি আমরা বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যে দলটি বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে খুব বেশি পার্থক্য হবে না, যেহেতু আপনি একই ন্যারেটিভে বিশ্বাসী। না, পার্থক্য হবে, কিন্তু আপনি প্রশ্নটা ধরতে ভুল করছেন। আমি বলছি যে প্রশ্নটা হবে মাত্রার। হ্যাঁ, যে আপনি এনসিপির কয়েক লক্ষ লোক যদি এখন এনসিপি তে যুক্ত হয় অ্যাক্টিভলি, সেখানকার কত পার্সেন্ট লোক এইগুলোর সাথে যুক্ত। এবং এগেইন আপনার যদি এই প্রত্যাশা থাকে যে এনসিপির কোনো লোক কোনো ক্রাইম করবে না, দ্যাটস মানে এটা খুব ভালো প্রত্যাশা, কিন্তু এটা বাস্তবসম্মত না। রাব্বি, আমি একই প্রশ্ন আপনার কাছে করব। আসলে আমরা অপরাধের মাত্রার বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, এটি তো বাস্তবতা যে এখন সুযোগ বুঝে একটি উদীয়মান রাজনৈতিক দলে অনেকেই ঢোকার চেষ্টা করছে এবং এন্টি আওয়ামী লীগ ফোর্সেস যারা বিএনপি কিংবা জামাত সম্পৃক্ত হতে চায় না তাদের জন্য একটি প্ল্যাটফর্ম কুড বি এনসিপি। কিন্তু আমরা যখন অপরাধের মাত্রা বলবো, জনাব জাকারিয়া যে তথ্য দিলেন কিংবা যে ব্যাখ্যাটা দিলেন যে অনেক বড় একটি রাজনৈতিক দল, সেখানে অনেকেই থাকতে পারেন, এ ধরনের অপরাধ করতে পারেন, একই বক্তব্য বিএনপিও বলে, এখন বলছে
এর আগে আমরা আওয়ামী লীগের কাছ থেকে এরকম শুনতাম, আওয়ামী লীগ বিশাল একটি রাজনৈতিক দল, এখানে অনেকেই এরকম থাকতে পারে। আপনি কি এই ধরনের মাত্রায় বিশ্বাস? দেখেন, বাংলাদেশে খারাপ মানুষ কিছু থাকবেই, ঠিক আছে, এবং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যাটা হলো এখানে রাজনীতি যারা করে তাদের কোনো প্রপার মনিটাইজেশনের ওয়ে নাই। আপনি যে সারাদিন একটা রেগুলার চাকরি বাকরি না করে সারাদিন রাজনীতি করবেন, আপনার তো একটা ফ্যামিলি চালাতে হবে। এটার কোনো ইনস্টিটিউশনাল ফর্মাল বা কোনো স্ট্রাকচারাল কোনো ওয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সলিউশন আসে না। এটা জামাত শিবিরা একটা ন্যারো পর্যায়ে করে, তারা বেতন থেকে একটা অংশ দেয়, সেটা আমরা শুনছি। এইটাও সবার জন্য প্রযোজ্য করা সম্ভব। এখানে জামাত শিবিরের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, এবং দিস ইজ ওয়্যার অনেকের সাথে পার্থক্য গড়ে তুলেন জামাত শিবিরের নেতাকর্মীরা, যে তাদের এই যে আপনি বলেছেন যে মনিটাইজেশনের কোনো উপায় নেই, কিন্তু জামাত শিবিরের কোনো নেতৃবৃন্দকে আপনি দেখবেন না যে সেখানে তারা চাঁদাবাজি করছেন না। এখন এটা কিংবা থেতলে দিচ্ছেন। ভাই, আমরা স্পেসিফিক উদাহরণে না যাই, কারণ এখানে একটা চুল টানাটানি শুরু। এক্সাম্পল তো হ্যাঁ, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন জেনারেল জামাত শিবির খুব ছোট একটা অংশ দেশের। তাদের পক্ষে যা কিছু করা সম্ভব দেশের ওয়াইড পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষে হয়তো 4-5% বেতন থেকে নেওয়া সম্ভব না। হাউএভার আমেরিকাতেও সম্ভব না, ইউকেতেও সম্ভব না। তো বাট দেয়ার আর আদার ওয়েজ ইউ ক্যান গেট মনিটাইজেশন। ধরেন ইউএসএতে আপনার পলিটিক্যাল ক্যাম্পেইন হয়, ডোনেশন হয়, এগুলোর ল আছে, এটা ক্যাম্পেইন ডিসক্লোজার আছে। বাংলাদেশে এখন পর্যন্ত এগুলো নাই। এই স্ট্রাকচারাল প্রবলেমটা যদি আপনি না সলভ করেন, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস এনসিপি, আওয়ামী লীগ, বিএনপি, এই স্ট্রাকচারাল প্রবলেমের যে উপসর্গ সেগুলো আসতে থাকবে দেশে। ওয়ান অফ দোজ ইজ হোয়াট জাকারিয়া ভাই এখন হঠাৎ করে ওনারা রিয়ালাইজ করছে যে চাঁদাবাজ ওনাদের পার্টিতেও আছে। এখন উনি প্রকাশ্যে বলতেছে যে এটা থাকাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু 3 মাস আগে তারা এই কথাগুলো বলে নাই, তাই না? তো এটা একটা ব্যাপার। তবে লার্জলি স্পিকিং এনসিপির উপরে মানুষের যে ধরনের আশাগুলো ছিল, তাদের সবার এগেনস্টে চলে যাওয়া, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা বলে টলে, তারপর এখন চাঁদাবাজির অভিযোগও পাওয়ার পরে এনসিপির অনেক ড্যামেজ হয়ে গেছে রাজনৈতিকভাবে। সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গেলে। বাট আমরা যেটা বলছিলাম স্ট্যাবিলিটি, ইউনূস সরকারের সবচেয়ে বড় মুশকিল যেটা ওনারা তৈরি করছেন সেটা হচ্ছে কয়েকটা খুবই অযোগ্য উপদেষ্টা আছে ওনাদের, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা। এইগুলা হচ্ছে খুবই উইক উপদেষ্টা। কোনো একটা বাহিনীর একটা গুরুত্বপূর্ণ লোক আমাকে বলছে যে ভাই, কয়েকজন উপদেষ্টা আছে, এনারা বাইচে আছে কিনা আমরা এখনও জানি না। মানে জোক করে বলছে, মানে এরা এতটাই অ্যাবসেন্ট এবং এতটাই বয়স্ক, বলে যে এনারা 2-1 জন আছে, এরা বাইচে আছে কিনা আমরা জানি না। হ্যাঁ, তো এগুলা হচ্ছে কিছু প্রবলেমস, এবং সেটারও কিছু উপসর্গ আপনারা দেখতেছেন। বাট আমরা যেরকম বড় ভয়গুলো পাইছিলাম যা ইউনূস আসার পর, যে ইন্ডিয়া বাংলাদেশকে ডিস্ট্যাবিলাইজ করে দিবে জিওপলিটিক্যালি, সেটা কিন্তু হয় নাই, সেটা প্রিভেন্ট করা গেছে। তারপরে ধরেন আমরা ভাবছিলাম যে আওয়ামী লীগ অনেক ধরনের ডিস্ট্যাবিলাইজেশন চালাবে দেশে, 1 বছর হয়ে গেছে, কিন্তু সেরকম কিছু হয় নাই। সো এটা রিলেটিভ। হ্যাঁ, মানে আপনি কোনটাকে ডিস্ট্যাবিলাইজ বলতেছেন, কোনটাকে আনস্টেবল বলতেছেন, ডিপেন্ডিং অন ইউর ডেফিনেশন। আই উড স্টিল সে উই আর লাকি যে কান্ট্রি একদম পুরা অন্যান্য দেশে এরকম একটা ডিক্টেটর পড়ার পর কান্ট্রি সাধারণত সিভিল ওয়ারের মতো পরিস্থিতি চলে যায়, কেউ কারো কথা শুনে না। এই অবস্থায় আমরা চাই নাই।